এত বছর ধরে সবার কাছে অচেনা অজানাই থেকে গিয়েছিল সুস্বাদু এই খাবারটি। এই খাবার শুধু মিষ্টতায় নয়, সুস্থতায়ও অনন্য। ঔষধি গুণ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা না হলেও স্থানীয়রা দাবি করেন ডায়াবেটিস কমাতে, অ্যাসিডিটি সহ নানা সমস্যায় উপকারী এই খাবার। যতদিন খাবেন ততদিন পর্যন্ত এই কৃমিতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কৃমিনাশক একটা গুড়, যারা রস খাই বা গুড় খাই, আমাদের কোনো কৃমির উপদ্রব আমাদের ভিতরে নেই। এটি উপকূলীয় এলাকায় জন্ম নেওয়া গোল গাছের গুড়। গোল গাছের পাতা থেকে ঘর নির্মাণ হয় এটি সবাই জানলেও এই গাছ থেকে যে সুস্বাদু ও পুষ্টিকর গুড় তৈরি হয় তা কয়েক বছর আগেও অনেকেই জানতেন না। এমনকি দেশের প্রায় সব উপকূলীয় অঞ্চলে গোল গাছ জন্মালেও এই গুড় ব্যাপকভাবে উৎপাদন হয় শুধুমাত্রই পটুয়াখালীর কলাপাড়া উপজেলাতে। জেনে অবাক হবেন, একসময় স্থানীয়রা জানতেন না গোল গাছ থেকে গুড় উৎপাদন সম্ভব। বার্মিজদের আগমনে ওরা ওই তারিকার সুবাদে আমরা এই গোলের রস এবং গুড় এগুলা তাদের সহযোগিতা এবং তাদের ওই কার্যক্রমে আমরা পাইছি যে আসলে এটা দিয়ে গুড় হয়। গোলের গুড় কিছুটা নোনতা স্বাদের, আর তাই তাল খেজুর বা আখের গুড়ের চেয়েও গোলের গুড় বেশি সুস্বাদু বলে মনে করেন অনেকে। টেস্ট খুব মজা। আগামীর কৃষির এ পর্বে দেখবেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামের ২০০ পরিবারের গোলের গুড় তৈরির আদ্যোপান্ত। ইনি নিরঞ্জন তালুকদার, গোল পাতার গাছ থেকে তৈরি করেন সুস্বাদু মিষ্টি গুড়। আমি নিরঞ্জন তালুকদার, এই বাগান সব আমার, এই বাগানের রস দিয়ে আমি গোলের গুড় তৈরি করি। ২০২১ সালে গোলের গুড় নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায়, যা পৌঁছে যায় ১ কোটিরও বেশি দর্শকের কাছে। প্রতিবেদন প্রচারের আগে গোলের গুড়ের মিষ্টি স্বাদ ছিল শুধু কলাপাড়ার মানুষের কাছেই সীমাবদ্ধ। কোথাও প্রচার না থাকায় শত বছর ধরে সুস্বাদু এই গুড় তৈরি হয়ে আসলেও গড়ে উঠতে পারেনি কোনো চাহিদা। ফলে গোল চাষিরা বঞ্চিত হতেন তাদের ন্যায্য মূল্য থেকে। সে সময় মাত্র ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতো সুস্বাদু গোলের গুড়। কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে অনেকেই বের হয়ে আসছিলেন গোলের গুড় উৎপাদন থেকে। এটা খুব ভালো জিনিস, কিন্তু এটা আমরা ভালো মজুরি পাই না। কিন্তু ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারের পর সারা দেশের মানুষ জানতে পারেন এই অসাধারণ গুড় সম্পর্কে। সারা দেশে তৈরি হয় চাহিদা, ফলে এখন তারা পাচ্ছেন এই গুড়ের ন্যায্য দাম। ডিবিসির মাধ্যমে প্রচারণার মাধ্যমে সারা বাংলাদেশে একটা গোলের গুড় নিয়ে ভীষণ এক ঝড়। এবং আমি যখন আমার প্রথম বয়সে গুড় বিক্রি করি তখন ১৫ টাকা ২০ টাকা কেজি বিক্রি করছি, আর বর্তমানে এই প্রচারের মাধ্যমে এখন আমি ৩৫০-৪০০ টাকা কেজি বিক্রি করতেছি। গোলের গুড় খেতে যেমন মিষ্টি, তার প্রস্তুত প্রক্রিয়া ঠিক ততটাই কঠিন ও পরিশ্রম সাধ্য। প্রতিদিন কাকডাকা ভোরে কুয়াশার মন্ত্রমুগ্ধ ছায়া ভেদ করে নারী পুরুষ একত্রিত হয়ে বেরিয়ে পড়েন বিস্তীর্ণ ধানি জমির মধ্যে, যেখানে প্রকৃতির অন্দরে লুকিয়ে থাকে গোল গাছের রস। গোলবনে তাদের পদচারণায় মিশে থাকে এক অবর্ণীয় দৃশ্য। প্রতিটি মানুষের হাতে থাকে রস সংগ্রহের পাত্র। খেজুর গাছের রস সংগ্রহ করতে গাছে উঠতে হলেও গোলের রস সংগ্রহ করা তুলনামূলক বেশ সহজ। গোলের গাছে ওঠার প্রয়োজন পড়ে না, বরং মাটির সামান্য উপরেই ঝুলে থাকা ফলের ডগা কেটে সেখান থেকেই রস সংগ্রহ করা হয়। একটি গাছ থেকে দিনে সর্বোচ্চ আধা লিটার থেকে ১ লিটার পর্যন্ত রস পাওয়া যায়। একজন রস সংগ্রাহক দিনে গড়ে ১০০ থেকে ১২০ লিটার পর্যন্ত রস সংগ্রহ করতে পারেন, যা থেকে দৈনিক ১০ কেজি গোলের গুড় উৎপাদন হয়। তাল, গোল, খেজুর তিন থেকেই আমরা গুড় তৈরি করি। খেজুর গাছ আছে, গোল গাছ আছে, তাল গাছও আছে। মূলত তাল গাছে হলো ৪ ফুট রসে ১ ফুট গুড় হয়, গোল গাছে ৮ ফুট রসে ১ ফুট গুড় হয়, খেজুর গাছে ১৬ ফুট রসে ১ ফুট গুড় হয়। খেজুরের রসটা একটু পাতলা হয় এবং গোলের রসটা একটু মোটা হয় এবং তালেরটা আর একটু মোটা হয়, যার জন্য গুড়ের ঘনত্ব এই রস থেকে কিছুটা বোঝা যায়। তবে এর আগে রয়েছে বিশাল এক কর্মযজ্ঞ। গোলগাছ নোনা পানির উদ্ভিদ হওয়ায়
কেবল উপকূলীয় অঞ্চলেই এ গাছের দেখা মেলে। গোল গাছের বাণিজ্যিক কোনো চাষাবাদ না হয় এর উপযুক্ত পরিবেশে আপনা আপনি বংশবৃদ্ধি হয় গোল গাছের। তবে ইদানিং সময়ে সরকারি বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে গোল গাছের চাষ। এই যে সুন্দরবনে আমরা গোলপাতার বইতে পাইছি যে সুন্দরবনে গোলপাতা ছিল, কিন্তু আর আমরা সুন্দরবন যাই তো দেখতামও না। এই সেই গোলবাগানই আমাদের এই এলাকায়, হ্যাঁ, সেই সুন্দরবনের গোলবাগান পাতাই এইটা। হ্যাঁ, এই কারণ সুন্দরবনেরটা তো যার জঙ্গলে বড় হয়, ওটা জল পায়, হ্যাঁ, পানি পায় সর্বদিকে, সেই জন্য বড় হয় জারগুলো। আর আমাগুলো তো আর পানি পায় না সারাক্ষণ, এই জন্য এগুলো একটু শর্ট। রস সংগ্রাহকরা বছরের আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ মাসের কোনো এক সময় গোল বাগানে ঢুকে আগাছা, মরা ডালপালা ছেটে রস সংগ্রহের জন্য বাগান প্রস্তুত করার কাজ শুরু করেন। কার্তিক মাসের প্রথম দিক দিয়ে আমরা গাছটাকে পরিচর্যা করি, অর্থাৎ পরিষ্কার করি। ওর গাছের যে কোনো গাছই একটা ময়লা থাকে, ওর গাছ ওই গোল গাছের মানে গাবনার সাথেও একটা ময়লা থাকে, আবরণ থাকে। এই আবরণটাকে আমরা পরিষ্কার করে নোয়াই রাখি। খেজুর গাছের গা কেটে রস সংগ্রহ করা হলেও গোল গাছের রস সংগ্রহের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। এখানে রস সংগ্রহ করতে হয় গাছের গোল ফলের ডগা কেটে। তবে এই ডগা কাটার প্রক্রিয়া খুব সহজ নয়, বরং এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কিছু পদ্ধতি ও ধৈর্য। জানলে অবাক হবেন, রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে সময় লাগে 15 থেকে 20 দিন। ছড়াটা এই যে আছে না, এই ছড়াটাই আমরা করতে আসছি। ছড়াটা ফার্স্টে আমরা এইভাবে ফর্সা করি। এই গাছটা করতে হইবে ধারালো দা দিয়ে, এর দা আলাদা। এই যে কোনো দাও দিয়ে এই গাছের কাজ করতে পারে না, কারণ এই ছড়াটারে আমাকে মেসেজ করার বাহির হয়েছে। এইভাবে মেসেজ করতে হয় 10 দিন, এইভাবে থাকবে 3 দিন। 3 দিন পর আইয়া তারপর মোরা আবার এই গাছে পোষ লাগাই। পোষলেই দুটো। রস সংগ্রাহকরা গাছ থেকে রস নামিয়ে নিয়ে আসার পরপরই চুলার কাছে পৌঁছে দেন, কারণ রসকে দীর্ঘ সময় ফেলে রাখলে এতে ফার্মেন্টেশন শুরু হয়, যা রসের গুণগত মান নষ্ট করে দিতে পারে। রসের প্রাকৃতিক গুণাবলীকে বজায় রাখতে এবং এর মিষ্টতা ঠিক রাখতে যত দ্রুত সম্ভব রস ছেঁকে পরিষ্কার করে সসপ্যানে ঢেলে জাল দেয়া শুরু করেন। যদি আমাদের একটু রস লামাইতে দেরি হয়ে যায়, এই রসটা কালারটা খারাপ হয়ে যায়, একটু গোলানো হয়ে যায়। একটু গোলা হয়ে যায় রসটা, এই জন্য সমস্যা হয়। তার জন্য আমাকে সকালে এই রসটা লামাই গেলাম লাগে, যত তাড়াতাড়ি দ্রুত খাইতে পারি আমরা রসটা লামাই গেলাই। এরপর আসে রস তপ্ত আগুনে জাল করে ফুটানোর কাজ। বিশেষভাবে তৈরি মাটির চুলায় এই কাজটি সম্পন্ন করা হয়। চুলার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় শুকনো কাঠ, খড়, বিশেষ করে গোল গাছের শুকনো কাণ্ড ও পাতা। এই কাণ্ড ও পাতার আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে এবং প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। সুস্বাদু গোলের ফল দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ঠিক তালের বিচির মতো নরম ও রসালো। তাপ দেওয়ার অল্প সময়ের মধ্যেই রস ফুটতে শুরু করে। ফুটন্ত রসের উপর ধীরে ধীরে একটি মোটা ফেনার স্তর জমতে থাকে। এটি রসের প্রাকৃতিক অংশ এবং শুদ্ধিকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ফেনা আসলে রসের প্রাকৃতিক রাসায়নিক পরিবর্তনের ফলে তৈরি হয়, যেখানে রসের ভেতরে থাকা অবশিষ্ট কঠিন পদার্থ ও অশুদ্ধ উপাদানগুলোকে উপরে উঠিয়ে আনে। টানা কয়েক ঘন্টা অবিরত আগুনের তাপে রস যখন ধীরে ধীরে ঘন হয়ে গুড়ে পরিণত হয়, তখন এর রং হয়ে ওঠে গাঢ় সোনালি। মিষ্টি গন্ধে মোমো করে আশপাশ, আর স্বাদে মিশে থাকে প্রাকৃতিক মিষ্টতার এক নিখুঁত ছোঁয়া। রসটা সকালে আইনে মনে করেন সেকিয়া তারপর তাহলে দিতে হয়। সেকার পর মনে করেন জাল দিতে হয়। জাল দিলে একটা ফেনা ওঠে, ফেনাটা ফালাই দিতে হয়। ফেনাটা ফালাই দিয়া তারপর মনে করেন রসটা জাল দিতে হয়। জাল দিতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা সময়ের পর গুড় হয়ে আসে। এই গুড়ের ঔষধি গুণ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা না হলেও স্থানীয়রা দাবি করেন ডায়াবেটিস কমাতে, এসিডি সহ নানা সমস্যায় উপকারী এই খাবার। যদিও এখন পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউই দিতে পারেননি, কিন্তু স্থানীয়রা বেশ আত্মবিশ্বাসের সাথেই খেয়ে থাকেন এই গুড়। আমার এক নাতি সে গোলের রস খাইছে, দেখা গেছে
সকালবেলা খাইছে, বিকেলবেলা বাথরুমে গেছে, দেখা গেছে সব গুড়া কৃমি এক সেট হাঁটতেছে। এখানের গুড় চাষিরা বলে থাকেন যে এটা খেলে, এই গুড়ের গুড়টা খেলে কৃমি নিয়ন্ত্রণে থাকে, তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আসলে এইভাবে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়নি, এই বিষয়ে আসলে অত দূর আর কি জানা নেই। এরপর বড় একটি পাত্রের ওপর পাতলা কাপড়ের ছাকনি বিছিয়ে তাতে তপ্ত গুড়ের রস ঢেলে দেওয়া হয়। পরিশোধনের এই ধাপ শেষ হলে শুরু হয় গুড়কে চূড়ান্ত রূপ দেওয়ার একটি শিল্পময় প্রক্রিয়া। ক্রমাগত নাড়ানোর ছন্দে রসের চিটে ক্রমে আরো ঘন ও আঠালো হয়ে ওঠে। তাদের অভিজ্ঞ হাতের নিখুঁত ছোঁয়ায় গুড় পায় তার চূড়ান্ত রূপ, একটি পুরো মসৃণ আর টান টান আঠালো মিষ্টি। মিঠাটা লামানোর পরে তাড়াতাড়ি ঘোটা লাগে, নাইলে মিঠাটা নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি ঘুটে মানে মিঠাটার কালার অন্যরকমের করতে হয়। ঘোটার পরে মিঠাটা সাদা হয়, তারপরে আমরা কৌটোর ভিতর ভরি। তবে কারিগররা জানান সকালবেলার রস ও বিকেল বেলার রসের মধ্যে রয়েছে বড়সড় তফাৎ। সকালে সংগ্রহ করা রস থেকে তৈরি গুড়ের স্বাদে গন্ধে মানে হয় অতুলনীয়, আর বিকেল বেলার সংগ্রহ করা রসের গুড়ের স্বাদে কিছুটা ভিন্নতা থাকে। স্থানীয়রা জানান একসময় এই গুড়ের বিশেষত্ব, এমনকি দামের ক্ষেত্রে স্থানীয়দের অবহেলা ছিল চরম। প্রাপ্য মূল্য না পাওয়ায় তারা ছিলেন হতাশ। এই অঞ্চলের জীবনযাত্রা ছিল অত্যন্ত অবহেলিত। তবে 2021 সালে ডিবিসি নিউজের ডিজিটালে প্রচারের পর বদলে যায় দৃশ্যপট। বছরে গেলে মনে করেন একটা 10 কাঠা জমিতে কয় মণ ধান হয়, 15 মণ 20 মণ ধান হয়। 10 কাঠা জমিতে গোলবাগান থাকলে আমরা প্রায় 50-60 হাজার টাকা আয় করা যায় ওই 10 কাঠা জমির গোলবাগান দিয়ে। তো এটা অনেক লাভবান না? তাহলে আমরা যে চাষের চাই না, আমার গোলবাগানে লাভ বৃদ্ধি। রাতারাতি বেড়ে যায় গোল গাছের গুড়ের চাহিদা। দামের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে গ্রামীণ জীবনে অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া লাগে, যা স্থানীয়দের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করে। প্রচারটা না হয়তো এই ডিবিসি এবং অন্যান্য চ্যানেল মিডিয়াগুলো যদি এই প্রচারটা না করতো, তাহলে এই প্রচার এবং প্রচার না করলে প্রসার হবে না। এই প্রচারের মাধ্যমে এই প্রসার হয়েছে এবং আমরা কৃষকরা লাভবান হইতেছি। আর এই লাভবানের কারণেই আমরা চাই যাতে এই গোল গাছের গুড় সংরক্ষণটা যাতে আমরা বাড়াইতে পারি। আজকাল গোল গাছের গুড় কেবল স্থানীয় গ্রামেই পাওয়া যায় না, এটি এখন বড় শহরগুলিতেও পাওয়া যায়। বিভিন্ন দোকান, বাজার এবং অনলাইনে এই গুড় বিক্রি হচ্ছে চড়া দামে। এই গুড় দিয়ে আমরা অনেক লাভবান এবং এই গুড়টাকে ধরে রাখার জন্য আমরা যতটুকু অর্থাৎ 10 কাঠা জমিতে যেই ধান আসে, 10 কাঠা জমিতে হয়তো সর্বোচ্চ আমরা 10 মণ 12 মণ 13 মণ ধান পাই, 13,000 টাকা বা 14,000 টাকা বিক্রি করি। 10 কাঠা জায়গায় যদি আমাদের বাগান থাকে, 10 কাঠা জায়গা বাগানে অন্তত 60 থেকে 70,000 টাকা আমাদের ইনকাম আসে প্রতি সিজন, অর্থাৎ 5 মাসে। গোলগাছের গুড় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়। এই সময় গাছের রস সবচেয়ে বেশি হয় এবং সঠিক গুড় তৈরির জন্য উপযুক্ত পরিবেশ থাকে। আমরা যে সময় গোলের গুড়ি সিজন আসে, আমরা গোলের গুড় তৈরি করি, এর পরে ধান চাষ করি, জমি চাষ করি। এই অগ্রহায়ণ মাস থেকে আমরা চৈত্র মাস পর্যন্তই কাটবো। তারপর আমাদের বাড়িতে যে কাজ আছে ওইগুলো করবো, তারপর কৃষি কাজ। এটা গাছটা কাটা শুরু করি আমরা মূলত অগ্রহায়ণ মাসেই। অগ্রহায়ণ মাস থেকে শুরু করি অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 5 মাস আমরা এই গাছটা থেকে রস সংগ্রহ করি। সব গাছে সমান বয়স পায় না, কিছু গাছ যদি জোর ভালো থাকে বেশি দিন যায়, যেটা জোর কম সেটা একটু কম দিন যায়, এবং এই গুড় দিয়ে আমরা অনেক লাভবান। গোলগাছের গুড় একটি ঐতিহ্য, একটি শিল্প এবং মানুষের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একটি খাবার নয়, বরং স্থানীয় সমাজের শক্তি, সংস্কৃতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।